আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল, লিখেছেন সঞ্জিদা বিনতে শফি। পর্ব সংখ্যা ৩১ থেকে ৩৩ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, 2 ঘন্টা হতে চলল। আশমিন তখন থেকেই থম ধরে বসে আছে। 8 মাসেই সিজার করে ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না, টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আশমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি, ব্লিডিং বন্ধ না হওয়ায় এখনই সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশমিন অমিদের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশমিন সাথে সাথে নূরকে হসপিটাল নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশমিনের কোনো মাথা ব্যথাই নেই। সানবি মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেঁদে যাচ্ছে। সানবি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশমিনের ফোন বাজতেই কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিসা ম্যামের খবর পেয়েছি ম্যাম। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? আমতা আমতা করে মেরে দাও। এতগুলো পিস করো যে বোঝা না যায় এরা মানুষ ছিল। আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢোক গিলল বাহাদুর। সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিবে। এদের হদিশ যেন কাকপক্ষীও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশমিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানবি আশমিনের বসার জন্য ভিআইপি কেবিন নিলেও আশমিন সেখানে যায়নি। তার ভিতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করেই বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশমিন। অপারেশন থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরলো আশমিনকে। আশমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামনে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আশমিনকে অমি ধরে রাখতে পারছে না। আশমিনের শক্তির সাথে তার মতো 2টা অমিও কিছু না। সানবি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। দরজা খোলো, আমি ভিতরে যাব। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে। সবসময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিন নার্সকে সরিয়ে ভিতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। একদৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশমিন। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারদিকে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না এখন, নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বইয়ের সিজার দেখে সে বুক ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মনটি দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের। বুকের ব্যথা ভুলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে 2টো রাজকন্যা। রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিইউতে নিয়ে যাবে। ওখানেই 15 দিন রাখার পরে তাদের মায়ের কাছে দেওয়া হবে। আশমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটেশন করে আবার তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দিল। অপারেশন হয়ে গেছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত। অমি সানবি আর লোবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানবির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানবি লোবানার বাচ্চামো দেখে হালকা হাসলো। রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো শাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছ, একটু পরে গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দিব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানবির হাত
ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি, ফালতু যত্ত সব। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে মুছড়ে মুছড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? অবাক হয়ে। আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। শ্বাস ছেড়ে। মানে? লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছে হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একেই বুঝি ভালোবাসা বলে। বউ ছেড়ে আসতে মন চাইলো? তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে যে নিজেই সারাদিন বউয়ের আগে পিছে ঘুরঘুর করে? ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। এই এইটুকু হয়েছে, হাত দিয়ে ইশারা করে। আশমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়ায় এলো। ওদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কয়টাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। কার কলিজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে, দাঁতে দাঁত চেপে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? ভুরু কুচকে। ওরা তো চুনুপুটি আব্বু। রাঘব বোয়ালদের ধরা এখনো বাকি। সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করব। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। দুইটা মেয়ে পৃথিবীতে আনা চারটিখানি কথা তুমি কি বুঝবা? নিজের 2 বাচ্চার বাপ হয়েও ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধুলিস্যাৎ করে দিলে। এ জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকেই নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হয়েও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড়, সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও শোনা। একটু সুস্থ হলে পরিদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটা চুমু খাও, আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনও অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোককে পিটিয়ে হাতের সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা। নূরের খেয়ে ফেলা লুক দেখে আশমিন এদিক ওদিক তাকিতুকি করলো। গলা জেরে দুঃখী গলায় বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি হিসেব আছে? আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ? মানবতা আজ কোথায়? আজকে মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এগিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও, না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি হাসলো আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটা কে বলে প্রতিভা। বউকে চুপ করানো তার কাছ থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনে ঘাপটি মেরে বসে আছে। অমি কাল সারাক্ষণ এখানে ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নেবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার প্লিজ। সানভির করুণ গলা শুনে মলিন হাসলো আশমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করে না সান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেই সান?
সে আমাকে কষ্ট দেখ, আঘাত করুক, আমি মেনে নেব, কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না, এটা আমি কিভাবে সহ্য করি বলো তো? আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসায় এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকেই আমি শুধু অবহেলা পেয়ে গেলাম, বুঝলে? আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে সান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়, পুনরায় একই জায়গায় আঘাত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও, প্রয়োজন হলে আমি ডেকে নেব। আশমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে, এত বছর ছায়ার মতো লেগে আছে তার পেছনে। আশমিনের প্রতিটি নির্ঘুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ঠুকরে কেঁদে উঠত আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভীর। নূরের প্রতিটি কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলেও সানভি বুঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করছে। মাঝে মাঝে সানভীর খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায়, কেঁদেও কুল পাবে না। 15 দিন পর আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখনো হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেনি, মায়া বেগম কয়েকবার এসেছে। আশমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আশমিনের কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তারা দিতেই নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আশমিন যেন এই কথার অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো বিরক্তি না করে বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি। আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতে নূরকে হেল্প করে মাথার পাশে দাঁড়িয়ে রইল আশমিন। বসতে বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা নাড়িয়ে না বলল। আশমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আশমিনের খাপছাড়া ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানায় সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আশমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে, তাহলে তাকে মরণ যন্ত্রণা দিবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আশমিনের স্বীকারোক্তি। আশমিনের মতো বদলোকের কোনো কোনো কথা ধরা মানে নিজের মাথা দেয়ালে মারা। আস্ত ইতর একটা। আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। ওই ডাক্তার আমার বউয়ের পেট কেটে 2 ভাগ করে ফেললো, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো বলো? বউ ও আমার বউয়ের বউ ও আমার বউয়ের পেটও আমার। আর কাটলো কিনা ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিছু বললাম না, না হলে আমিও ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর বইয়ের পেট কেটে ফেলে? কি সাহস, ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আশমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আশমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুয়ে দিল আশমিন। তার লোক কল করছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসলো আশমিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নিবে তা হয়তো তার ধারণাতেও ছিল না। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। 2টো বাচ্চাই তারা নেবে। সে তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কী? নূরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দিবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না। সারা জীবন সন্তানের সুখে কপাল চাপড়ে মরবি এবার। নিজ মনে বিড়বিড় করে নিজের পরিচিতি নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চাগুলোকে নিয়ে এসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম। আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গলা শুনে ক্ষেপে উঠল কামিনী চৌধুরী। খেপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে যাও। টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ডাকা দিবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ডাকা দিব? কবরে চলে গেলেও স্যার আমাকে মাটি খুঁড়ে খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো। কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি।
না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এখনই যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসলো। আশিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্ত বইছে। সে কখনোই এমন কিছু করতে দিবে না কামিনী চৌধুরীকে। তাই যা করার তাকেই করতে হবে। আসমিন বেরিয়ে যেতেই নূর অমিকে করল, চলে এসো অমি, আমি আজই এখান থেকে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আস্ত রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলেছি তাই করো। অমি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবে বিশ্বাস করে না আসমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আসমিনকে অনেক স্নেহ করতেন। আসমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলতো। অমি নিজের চোখে আসমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পরে। আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে, নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আসমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরে থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদের নিয়ে গেল। কেবিনের সামনে গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাজবাড়ি গলা শুনে কেঁপে উঠল নার্স। বয়র্ত চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডক্টরের কাছে চেক আপ করাতে দিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো নার্সকে। একে প্রথম দিন থেকেই দেখছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁপ ছেড়ে বাঁচল, তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক সিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পিছনের ঝুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসেজে দাঁড়িয়ে আছো কেন? যা বলেছি তা করো, যত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম, আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন, আমি তাদের নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি, এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতে নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে বুড়ো কুচকে ফেলল নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদের না দেখে বুক কেঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, বেবিদের ডক্টর চেক আপ করাতে নিয়ে গেছে নার্স, চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার আর নার্সরাও এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিদের দেখতে, আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি নিয়ে যেতে। নূর খেপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে, রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, না হলে একটাকেও জীবিত রাখবো না। এই অ্যাপোলো হাসপাতাল ঘুরিয়ে দেব। সবাই ভয়ে গেমে একাকার অবস্থা। অথরিটিও চলে এসেছে ততক্ষণে। আসমিন জাইন চৌধুরীর মেয়েদের কিছু হলে সব কিছু ধ্বংস করে দিবে সে। কি হয়েছে? অবাক হয়ে অমিকে দেখে ঠুকরে কেঁদে উঠল নূর। ভাইকে জাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও অমি, আমার মেয়েদের কেউ নিয়ে গেছে, ওরা অসুস্থ, ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া। আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দিব। অমি হতবম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে, তার মাথায় কিছুই ঢুকছে না। নূরের কান্নায় সবার চোখে পানি চলে এসেছে। কি বলছেন ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? অস্থির হয়ে নূর কিছু বলতে পারলো না। পেট ব্যথা চিনচিন করে উঠতেই আর্তনাদ করে উঠল। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটি হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। অমি আসমিনকে কল করে যাচ্ছে, আসমিন ফোন তুলছে না। সানবিকে কল দিতেই সে কল রিসিভ করলো। অমি সংক্ষেপে সব বলে আসমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? স্যারের সাথে গিয়েছে, মাথা নিচু করে। নূর নিস্তেজ হয়ে বেডে বসে আছে, ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা থেকে। অমির নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করলো আশিয়ানের কাছে। বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলবো, চিৎকার করি। অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল, হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায় আমি কিভাবে বলবো? কি হয়েছে? অমির চেহারা রাগে লাল হয়ে গেল। সবসময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না, তুই ওদের কিডন্যাপ করিসনি? আরে তোর বোনের মেয়ে ওরা, এতটা নিচে কিভাবে নামতে পারলি? তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আসমিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল, আমি ওদের নিয়ে আসবো। নূরের অবস্থা ভালো না, আমার বোন মরে যাবে। অমি কথা বলতে বলতে কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। সে
এতটা খারাপ যে দুধের বাচ্চাকে সে এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে। বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আকুপাকু করছিল। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে। ও রাফসান শিকদারকে ঘৃণা করে, নূরের প্রতি ওর কোনো রাগ নেই। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায় ও, কিন্তু নূরের কোনো ক্ষতি তো কোনোদিনও চায়নি। নিজেকে সামলে আমি আসছি বলেই কল কেটে দিল আশিয়ান। গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতা শেষ করবে ও। যাদের জন্য এই দ্বন্দ্ব তারা কেউই তো আর বেঁচে নেই, তাহলে প্রতিশোধ নিয়ে কি হবে? আর তার নিজেরও একটা পরিবার চাই। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেওয়া হয়েছে, একটা গাড়িও নড়তে দেওয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে। সানবির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথেই আসমিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউ করেনি। 3 রাস্তার মাথা ব্লক করে সেখানেই গাড়ির ডিকিতে শুয়ে আছে আসমিন। এই রাস্তা দিয়ে সব গাড়ি বের হতে হবে। শেষে কিনা তার হাতেই কামিনী চৌধুরীর মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আসমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরল। কয়েকটা কথা বলে রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চলো আব্বু, একটু ঘুরে আসি। আমজাদ চৌধুরীর কাঁধে হাত দিয়ে, তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ, চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আসমিনের দিকে। মন বড় কুগাইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না? আমি তোমাকে আরও 3টা বউ এনে দেব। এটা নিয়ে এত বায়না করো না তো। ভালো ছেলেরা বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো, না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না। একটু থেমে আবার দাঁত কিরমির করতে করতে বলল, এই শহর আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতে হবে। একদম পুরোনো দিনের নায়িকাদের মতো নাকাবি করবে না। এই ছিল ইটপাটকেলের 31 থেকে 33 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।